ধন্যবাদ। সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। যথার্থভাবে মাহফুজুল্লাহ ভাইয়ের মতো একজন মানুষের আজকে 21শে পদক এটাকে বরণ করে নেওয়ার যে বক্তব্যগুলো আসছে চমৎকারভাবে সবাই বলেছে, এবং সাধারণত আমাদের আলোচনাগুলো খুব একটা উচ্চমান সম্পন্ন হয় না। তো আমি আজকে আলোচকদের যে আলোচনার প্রত্যেকে এত সুন্দরভাবে তুলে ধরেছেন, মাহফুজুল্লাহ ভাইকে সামনে নিয়ে এসছেন, ওনার সত্যিকার অর্থে এই মানুষটির কি ছিল সেটা আমাদের সামনে আমার তুলে এনেছে। আসলে মাহফুজুল্লাহ ভাই কে আমি কিভাবে আখ্যায়িত করবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। উনি একজন সাংবাদিক, উনি একজন লেখক, উনি রাজনৈতিক বিশ্লেষক, উনি অ্যাক্টিভিস্ট, উনি পরিবেশ কর্মী। আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাহফুজুল্লাহ ভাই ইজ এ কন্টেম্পোরারি হিস্টোরিয়ান। বাংলাদেশে কন্টেম্পোরারি হিস্ট্রি লেখার মানুষ খুব বেশি কিছু নাই, অনেকে অনেক কিছু লিখেছে, বাট কন্টেম্পোরারি হিস্ট্রির উপরে যদি কাউকে চিন্তা করা যায় আমি মনে করি হি ইজ দ্য ম্যান। এবং আজকে বিগত বছরগুলোতে ইতিহাস যখন বিকৃত, রাজনীতিবিদরা যখন ইতিহাসবিদ হয়ে উঠেছিল, মনে হয় তারাই ইতিহাসবিদ, তারা ইতিহাস সৃষ্টি করছে। আবার কিছু ইতিহাসবিদ সৃষ্টি করা হয়েছিল রাজনীতির স্বার্থে। সেই সময় একজন কন্টেম্পোরারি হিস্টোরিয়ান মাহফুজুল্লাহর আগমন একটি সুবাতাস বয়ে গেছে কন্টেম্পোরারি হিস্ট্রির প্রতি, এবং ওনার যে প্রতিটি বিষয়ের যে লেখনী, সে পলিটিক্যাল, আপনার পরিবেশ, এমনকি সংস্কৃতির ক্ষেত্রেও তার একটা বড় ধরনের চিন্তা ছিল। বাংলাদেশের সংস্কৃতিটা কি হওয়া উচিত সেটাও তার মাথায় ছিল। তা আমি যেটা বলছি যে ওনার এই যে অ্যাজ এ কন্টেম্পোরারি হিস্টোরিয়ান, ওনার লিখনীগুলো হিস্ট্রিকে একটা সত্যিকার অর্থে বাংলাদেশের হিস্ট্রি, আগামী দিনের হিস্ট্রি আমরা যখন রিভিজিট করি যে কোনো হিস্ট্রিতে, যে এর কিন্তু অনেকগুলো ইতিহাস, বিকৃতগুলো ইতিহাস প্রপাগান্ডার অংশ হিসাবে আসলে কিন্তু ইতিহাসে টিকে থাকার সুযোগ নেই। যখন ইতিহাস রিভিজিট করা হয় তখন সত্যিকার ইতিহাসটা কিন্তু বেড়ে আসে। মাহফুজুল্লাহ ভাই সেই ফুটপ্রিন্টটা রেখে গেছেন যে রিয়েল কন্টেম্পোরারি হিস্ট্রি বাংলাদেশের কি, প্রতিটি ক্ষেত্রে। বেগম জিয়ার উপর তার বই, শহীদ জিয়ার উপর তার বই, এবং ছাত্র রাজনীতির উপর তার বই, যে সার্বিকভাবে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এটার উপর তার যে কর্মকাণ্ড, কর্মযোগ্য, এটা বিরাট ফুটপ্রিন্ট আমি মনে করি কন্টেম্পোরারি হিস্ট্রিতে মাহফুজুল্লাহ ভাই রেখে গেছেন। এই যে আজকের যে রাজনৈতিক যে পরিবর্তন দিকে বাংলাদেশ যাচ্ছে, সেখানে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু এই ভিত্তিটা, ইতিহাসের ভিত্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বিগত দিনের স্মৃতিতে আমার সাথে মাহফুজুল্লাহ ভাইয়ের যেটা ছিল সেটা ছিল একান্ত রাজনীতি এবং আন্দোলনকে নিয়ে যে কর্মকাণ্ডগুলো ছিল। সবাই বলেছে যে তখন একজন গ্রহণযোগ্য মানুষ যখন একটা আন্দোলনকে সমর্থন দিচ্ছে তখন মনে হয় এটা বিরাট পাওনা, কারণ কেউ যখন এগিয়ে আসছে না, সাংবাদিক জগৎ থেকে কেউ এগিয়ে আসছে না, সংস্কৃতি কর্মীরা এগিয়ে আসছে না, বুদ্ধিজীবীরা এগিয়ে আসছে না, এর মধ্যে যখন মাহফুজুল্লাহের মতো একজন লোক ফ্রন্ট অ্যান্ড সেন্টারে চলে আসে, এটা কিন্তু আন্দোলনের জন্য অনেক বড় পাওয়া। এই যে বিগত বৎসরগুলোতে আন্দোলন পুঞ্জীভূত হতে হতে যখন ফ্যাসিস্টের পতন হলো,
এর মধ্যে মাহফুজুল্লাহর ফুটপ্রিন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই জুলাই অগস্টের আন্দোলনের পরে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেককে দেখতে পাচ্ছি, কিন্তু আসলে জুলাই অগস্টের আগে যে ফাউন্ডেশন এই আন্দোলনকে যে কালমিনেট করে এখানে আনার পেছনে যে জনমত সৃষ্টি করে বাংলাদেশের মানুষের মধ্যে যে স্বৈরাচার বিরোধী ক্ষোভ, বিরোধিতা এবং স্বৈরাচার পতনের জন্য যে জিনিসগুলো পুঞ্জীভূত হয়েছে বিগত বছরগুলোতে, সেখানে মাহফুজুল্লাহ ভাইয়ের বিরাট অবদান এবং সেখানে আমরা ওনাকে পেয়েছি, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই পাওয়াটা তখন কিন্তু অনেক বড় পাওয়া, এখন তো অনেকে আসছে, অনেকে অনেক কথা বলছে, সেই সময় সেই পাওয়াটা অনেক বড় পাওয়া। আমরা সংস্কৃতি কর্মীদের দিকে তাকিয়েছিলাম, কেউ এগিয়ে আসতে সাহস করেনি, দু একজন এসছে, ভয়ে আবার পিছনে চলে গেছেন। একইভাবে আপনার বুদ্ধিজীবীদের মধ্যেও আমরা একই জিনিস দেখেছি। সাংবাদিকদের কথা তাই বললাম, ওই যে ভারতে বলা হয়েছে শেখ হাসিনার যদি বললে তোমরা ব্যান্ড হও, তখন তারা হামাগুড়ি দিতে শুরু করেছে। তো সাংবাদিকদের তো সেই চেহারাও তো আমরা দেখেছি। সেখানে মাহফুজুল্লাহ ছিল একটা ব্যতিক্রম না, মাহফুজুল্লাহ ছিল একটা স্টলওয়ার্টের মতো সেখানে দাঁড়িয়েছে সবকিছুর বিপরীতে। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, ইতিমধ্যে অনেক বক্তব্য এসে গেছে। মাহফুজুল্লাহ ভাই সেন্স অফ হিউমার, উই শুড সেলিব্রেট হিম রিয়েলি। উনি তো সেলিব্রেট করার একটা লোক, তার সেন্স অফ হিউমার কিন্তু একটা লোকের কত গুণ থাকতে পারে। মানে মাহফুজুল্লাহ ভাইয়ের সাথে যদি একটা সময় কাটাতে হয় ইভিনিংয়ে, মানে there is not a boring moment. তার সেন্স অফ হিউমার কিন্তু অপূর্ব ছিল, হাসি খুশি সবসময়, জোকের মধ্যে বিভিন্ন। এবং আমরা যখন একটা জোক আমরা সবাই সবসময় করি, আমরা মাঝে মাঝে দুপুরে আমাদের চারিনা হোটেলে খেতে বসতাম মাহফুজুল্লাহ ভাই সহ। তো মাহফুজুল্লাহ ভাই হচ্ছে একটা হোটেলের তো কিছু অবশিষ্ট থাকে, এগুলো তো ফেলে দেয়। তো আমরা সে যেগুলো ফেলে দেয় সেগুলো খেলে তো হোটেলের কোনো লস নাই। তো এটাকে উনি নাম দিচ্ছে 2%। বলে চলো আমরা আজকে 2% করি, অর্থাৎ হোটেলে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, হোটেলে এমনিতেই ফেলে দেবে যেগুলো, সেগুলো আমরা খেয়ে আসি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। আপনারা সবাই জানেন যে মাহফুজুল্লাহ এবং মাহবুবুল্লাহ ওনারা দুই ভাই। আমি এই মুহূর্তে শ্রদ্ধেয় ডক্টর মাহবুবুল্লাহ সাহেবকে অনুরোধ করব ও কিছু বক্তব্য প্রদান করবার জন্য। ওনাকে বিনীত অনুরোধ করছি। উনি ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে মাহফুজুল্লাহ সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, তারপরেও কথা ফুরায় না। মাহফুজুল্লাহ সম্পর্কে বলতে গিয়ে যে কথাটা আমি বলতে চাই, টমাস কার্লাইলের কাছ থেকে ধার করে, জিনিয়াস হ্যাজ ইনফাইনিট ক্যাপাসিটি টু টেক পেইন্স। অর্থাৎ প্রতিভাবান সেই ব্যক্তি যে ব্যক্তি অনেক অনেক গভীর বেদনা সহ্য করতে পারে। মাহফুজুল্লাহ যে লেখার জগতে, গবেষণার জগতে যা করেছে সেটা অপূর্ব, তুলনাহীন। আমার বাবা একটা কথা বলতেন, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র এরা যা লিখেছেন সেটা যদি কোনো একজন মানুষকে বলা হয় তুমি বসে বসে নকল করে সেটা লেখো, তার সারা জীবনে সেটা সম্ভব হবে না। কিন্তু ওই সব বিরল প্রতিভাবান ব্যক্তিদের পক্ষে সেটা সম্ভব হয়েছিল। মাহফুজুল্লাহর সঙ্গে আমার কি ঘনিষ্ঠতা ছিল, সাধারণত আমাদের সমাজে ভাইয়ে ভাইয়ে
বিবাদ হয়, বিরোধ হয়, কিন্তু তার সঙ্গে আমার বিবাদ এবং বিরোধের কোনো সুযোগ ছিল না। তাকে আমি অকৃত্রিম স্নেহ দিয়ে ভালোবেসেছি এবং সে আমাকে অকৃত্রিম শ্রদ্ধায় আপন মনে করেছে। এর চাইতে বড় পাওয়ার আর কি হতে পারে? মাহফুজুল্লাহ মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ সম্পর্কে বাংলাদেশের মানুষের প্রতিবাদের কণ্ঠ বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য সেই সময় 25শে মার্চের পর যে ব্যতিক্রমধর্মী কাজটা করেছিল লালবাগের মজনুকে সঙ্গে নিয়ে, সেটা হচ্ছে এই টিক্কা খানের বাসভবনের সামনে একটা বোমা বিস্ফোরণ। বিশ্ব জানল যে না, বাঙালিরা চুপ করে নেই, তারা প্রতিবাদ করে। এই যে মুক্তিযুদ্ধের এই সব কাহিনীগুলো বলা হয় নাই, এবং যা বলা হয়েছে সেটা হয়তো সর্বাংশে সত্য নয়। আমি তখন কারাগারে বসে এই কাহিনী আমি শুনলাম, কারণ মজনুকে পাকিস্তান আর্মি গ্রেফতার করে ফেলে। মজনু আমাকে খবর দেয় যে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সে মাহফুজুল্লাহর নাম অত্যাচারের ফলে, টর্চারের ফলে বলে দিতে বাধ্য হয়েছে। আমি যেন আমার ভাইকে একটু চিরকুট বা কোনো মাধ্যমে খবর পাঠিয়ে বলি সে যেন সাবধান হয়ে যায়। এভাবেই আমাদের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, অথচ সে জীবনে কখনো নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে নাই, আমরা অনেকেই করি নাই। মাহফুজুল্লাহ সম্পর্কে যেটা বলা হয়েছে যে তিনি কন্টেম্পোরারি হিস্টোরিয়ান, নিঃসন্দেহে তিনি কন্টেম্পোরারি হিস্টোরিয়ান। এই কথাটা আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়া আর কেউ বলেন নাই। রজনীপাম দত্ত নামে একজন বিখ্যাত চিন্তাবিদ ছিলেন, তাকে মস্কো বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়। সেই উপলক্ষে তিনি একটি বই লিখেছেন, বইটি হচ্ছে প্রবলেমস অফ কন্টেম্পোরারি হিস্ট্রি। তো কন্টেম্পোরারি হিস্ট্রি লেখা যে অত্যন্ত কঠিন, কারণ যখন লেখা হয় সমসাময়িক সময়ে তখন মানুষের স্মৃতিগুলো জ্বলজ্বল করে, সময়ের বিতর্কগুলো তখন দৃশ্যমান হয়। সেই অবস্থায় সময়কে ধারণ করা অত্যন্ত কঠিন ব্যাপার, আবেগমুক্তভাবে সেই সময়কে ধারণ করা সত্যি কঠিন। মাহফুজুল্লাহ চেষ্টা করেছে, সর্বাংশে চেষ্টা করেছে এই সময়টাকে ধরে রাখার জন্য। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার আর কত কাজ আছে? সে শুধু বলল যে আমার জীবনের কয়েকটা কাজ আমি করে যেতে চাই মৃত্যুর আগে, সেই কাজগুলো সম্পন্ন হলেই আমি শান্তিতে মৃত্যু বরণ করতে পারবো। সেটা সত্যি অবাক করা। মৃত্যুর আগে অতি অল্প সময়ের মধ্যে প্রেসিডেন্ট জিয়ার উপর, বেগম খালেদা জিয়ার উপর, এখানে আলোচনায় এসছে স্বাধীনতার প্রথম দশকের রাজনীতি সম্পর্কে। এখানে আরও উল্লেখ করা যায় অভ্যুত্থানের 69 বইটার নতুন পরিবর্তিত সংস্করণ করা, তারপরে পাঠকের চোখে জাসদ। আমি এখানে একজন জাসদের ভক্তকে দেখছি। তো যাই হোক, এইরকম বহু বই উনি লিখেছেন, এমনকি খুব ব্যতিক্রমধর্মী লেখা সেই এই কি শুধু প্রেম, এইরকম একটি বইও তিনি লিখেছেন। তারপরে তার বইয়ের সংখ্যা সবগুলোই কিন্তু অনেকগুলোই গবেষণা ভিত্তিক। প্রেস আন্ডার মুজিব রিজিম, এই বইটি যে মাত্রায়, যে গভীরতায় গবেষণা করা হয়েছে, এতে এর কোনো তুলনা হয় না। তবে এই দেশে গবেষণার কাজ করা দুরূহ, কারণ গবেষণার জন্য কিছু অর্থের প্রয়োজন হয়। বিনা অর্থে কিন্তু গবেষণা করা যায় না, গবেষণার আয়োজন সম্ভব হয় না। মাহফুজুল্লাহকে এই ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইকবাল হাসান মাহমুদ টুকু দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তার জন্য অর্থের সংস্থান করেছে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার নিজের কাজের জন্য অর্থের সংস্থান করেছেন, যাতে আমার গবেষণা সহকর্মীদেরকে আমি টাকা দিতে পারি। কারণ আমার এই বয়সে আমার পক্ষে
নিজের হাতে লেখা সম্ভব হয় না, সেই জন্য ডিকটেশন দিয়ে চাই। যে ডিকটেশন নেয় সে সরাসরি কম্পিউটারে সেটা তুলে ফেলে। তো এই কাজটি করার জন্য তাকে তো একটা পারিশ্রমিক দিতে হয়, সেই অর্থ তো আমার ব্যক্তিগতভাবে নাই। ওই যে কোটি কোটি টাকা মানুষ করেছে সেই করার সুযোগও আমার কখনো হয় নাই, সেটা ভাবিও নাই। এবং বাকি যে জীবনটা আছে সেইখানে এই ধরনের কিছু ঘটুক সেটা আমি একেবারে আন্তরিকভাবে চাই না। মাহফুজুল্লাহ আজকে আমাদের কাছে নাই, আমাদের জীবন থেকে সে হারিয়ে গেছে। তারপরেও আমি বলবো সক্রেটিসের কথা, an unexamined life is not worth living. মাহফুজুল্লাহ জীবনটাকে সে এক্সামিন করতে চেয়েছে, আর এক্সামিন করতে গিয়ে সে তার চিন্তায় চেতনায় যা কিছু উপলব্ধি করেছে সেটা লিখে গেছে। সে নাই, কিন্তু তার কীর্তির জন্য সে অমর হয়ে থাকবে। আজকে আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, এবং তার দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা, তার সাহস, অত্যাচারীর বিরুদ্ধে তার প্রতিরোধ, অন্যায়ের বিরুদ্ধে তার বিদ্রোহ, এর জন্য আল্লাহ যেন তাকে প্রকৃত সেটাকে বলে পাওনা সেটা বুঝিয়ে দেন। এটাই আজকে আমার প্রার্থনা আপনাদের সকলকে। কবিতাটা আমি লিখেছি, সেখানে কবিতাটির নাম হচ্ছে অনুজের প্রতি অগ্রজের শোকগাথা। ভাইটি আমার হারিয়ে গেছে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে, সে কি এখন ঘুরে বেড়ায় লক্ষ্য তারার রাত আকাশে। এই দুটো লাইন দিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। কবিতাটা আরো দীর্ঘ।